আজকে আমরা পড়ব হিন্দু ম্যারেজ অ্যাক্টের নালিটি অফ ম্যারেজ অ্যান্ড ডিভোর্স সেকশন 11 থেকে 13 বি পর্যন্ত। সেকশন 11 বলছে ভয়েড ম্যারেজেস। এনি ম্যারেজ solemnized after the commencement of this act shall be null and void and may on a petitions presented by either party thereto against the other party be so declared by a decree of nullity if it contravenes any one of the conditions specified in clause 1, 4 and 5 of section 5। কি বলছি, যদি এই আইনের কার্যকর হওয়ার পরে কোনো বিবাহ সম্পন্ন হয় এবং সেটি যদি সেকশন 5 এর ধারার সাবসেকশন 1, 4 and 5 এর কোনো একটি শর্তকে ভঙ্গ করে তাহলে সেই বিবাহ নাল অ্যান্ড ভয়েড আইনগতভাবে খারিজ করা ঘোষণা হবে। ঠিক আছে, এই জন্যে যে কোনো পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে জেলা আদালতে ডিগ্রি অফ নালিটি শূন্যতার ডিগ্রি প্রার্থনা করতে পারে, মোট কথা ডিভোর্স যেতে পারে। তাহলে সেকশন 5 এর সেই তিনটে সাবসেকশন কি? সেকশন 1 হচ্ছে বিবাহের সময় কোনো পক্ষের জীবিত স্ত্রী বা স্বামী থাকা চলবে না, যে বিয়ে করছে তার আগের কোনো জীবিত হাজব্যান্ড ওয়াইফ থাকলে হবে না। ক্লজ 4 বলছে পক্ষদ্বয় নিষিদ্ধ আত্মীয়তার মধ্যে নয় যদি না প্রথা অনুমতি দেয়, নিজেদেরই মেন কাজিন রিলেশন বা এরকম কোনো রিলেশন হলে হবে না, ওই যে ছিল না প্রহিবিটেড রিলেশন সেটা, কিন্তু যদি সেটা প্রথা অনুমতি দিচ্ছে তবে এই ক্লজটা আর লাগবে না। যেরকম আমি বলেছিলাম যে তামিলের দিকে ভাই বোনের মধ্যে কাজিন ভাই বোনের মধ্যে বিয়ে হয়, তো সেখানে এই নিয়মটা লাগু হবে না, এই সাবসেকশনটা লাগবে না। 5 বলছে পক্ষদ্বয় সাপিন্ডা সম্পর্কের নয় যদি না প্রথা অনুমতি দেয়, সাপিন্ডা তারপরে আরো যে রিলেশনগুলো আছে, ঠিক আছে, সেইগুলোর মধ্যেও যদি সেম গোত্রের মধ্যেও বিবাহ হয় তাও এটা অনুমতি দেয় না, কিন্তু যদি তাদের প্রথা অনুযায়ী থাকে তবে সেখানে এই ক্লজটাও লাগবে না। সেকশন 12 বলছে ভয়েডেবল ম্যারেজ। এনি ম্যারেজ solemnized whether before or after the commencement of this act shall be voidable and may be annulled by a decree of nullity on any of the following grounds namely। কি বলছে, মূল বক্তব্যে যে কোনো সময়ে সম্পন্ন হওয়া বিবাহ এই আইনের আগে বা পরে যদি নিজের কোনো কারণ প্রমাণ হয় তাহলে ডিক্রি অফ নালিটি শূন্যতার ডিগ্রি দ্বারা সেটি বাতিল বলে অ্যানুয়াল করা হবে। একে বলা হয় ভয়েডেবল ম্যারেজ, অর্থাৎ বিবাহ বৈধ থাকে যতক্ষণ না আদালতে সেটি বাতিল ঘোষণা করছে। ঠিক আছে, তুমি এমনভাবে বিয়ে করলে সেই বিয়েটা রয়েছে, এবার যতক্ষণ না আদালত বলছে যে না, যেই টাইমে বিয়ে হয়েছিল সেই টাইমে এই বিয়ে একটা অবৈধ ডিগ্রি অফ নালিটির মতন বিবাহটা হয়েছে, তাহলে সেই বিয়েটা খারিজ হয়ে যায়। গ্রাউন্ডস এর কি কি গ্রাউন্ডস বলছে, সেকশন 12 এর সাবসেকশন 1 এর ক্লজ এ বলছে যে বিবাহর সময় প্রতিপক্ষ ইনক্যাপেবল অফ গিভিং ভ্যালিড কনসেন্ট, অসুস্থ মনের কারণে অথবা মানসিক ব্যাধিতে ভুগছে যার ফলে বিবাহ ও সন্তান উৎপাদনের অযোগ্য, যে বিয়ে করছে সে হয়তো মানসিক ভুক্তভোগী রোগী, সে কোনোভাবে নিজের কনসেন্ট বিবাহতে দিতে পারবে না, সুতরাং তার সাথে বিবাহ পসিবল না। তারপরে বারবার পাগলামি করছে, যে ইনসিনিটি, তার সাথেও বিবাহ পসিবল না। তারপরে হচ্ছে বিবাহের সময় অক্ষম শারীরিকভাবে যৌন সম্পর্ক স্থাপন করতে, সে যদি ইম্পর্টেন্ট হয়, সে যদি কোনো রকম ফিজিক্যাল রিলেশন রাখার শারীরিক কোনো কমি থাকে তাহলে সেইটা হবে না। বিবাহের সময় প্রতিপক্ষ গর্বিত ছিল অন্য কারো সন্তান দ্বারা এবং স্বামী তা জানতো না। দেখা যাচ্ছে যে যখন মেয়েটা বিয়ে করেছে তখন ও অলরেডি প্রেগনেন্ট, আর যাকে বিয়ে করছে সেই নতুন স্বামী জানছে না, তাহলেও সেইটা বিবাহ সম্পন্ন হবে না। বিবাহে সম্মিলিত বল প্রয়োগ, ফোর্স করে কাউকে ফ্রড করে বা চিটিং করে মিথ্যা কথা বলে যে আমার কাছে এত এত টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই সব বলে হয়তো বিয়ে করেছে, ফ্রড করে বা ফোর্স করে, হয়তো বন্দুক টন্দুক দেখিয়ে ফোর্স করে বিয়ে করে নিয়েছে, তাহলে বিয়েও বাতিল হয়ে যাবে। সেকশন 12 সাবসেকশন 1 বলছে ভয়েডেবল ম্যারেজ গ্রাউন্ডস ফর অ্যালুমিনেট। যে কোনো বিবাহ আইনের কার্যকর হওয়ার আগে বা পরে আদালতের মাধ্যমে বাতিল করা যেতে পারে যদি নিম্নলিখিত কারণগুলোর মধ্যে কোনো একটি প্রমাণ হয়। তাহলে কি কি এতে বলছে, আমি এখানে আগেই তোমাদের ছোট্ট করে সব ক্লজগুলো বলে দিয়েছি, এখানে আমার ডিটেল ক্লজগুলো লেখা রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে পজ করে এখানে পড়ে নিতে পারো। তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে এতে বলছে দ্যাট দ্য ম্যারেজ হ্যাজ নট বিন কনজিউমেড ওনিং টু দ্য ইম্পোর্টেন্স অফ দ্য রেসপন্ডেন্ট। তাহলে ক্লজ এতে বলছে যে যৌন সমস্যা থাকলে, তার বিয়ে যদি কেউ বিয়ে করেছে আর বিয়ের পরে জানা যাচ্ছে যে তার যৌন সমস্যা আছে, সে হয়তো সেক্স করতে ক্যাপেবল না, তবে সেই বিয়েটা কন্টিনিউ রাখার পসিবল না। বিতে বলছে যে কারোর যদি বিয়ের সময় হয়তো
হয়তো কোনো রকম ইনসিনিটি বা পাগলামির কোনো একটা যোগ ছিল, আর তারা হয়তো সেই টাইমে জানছিল বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে জানতে পারছে যে হাজব্যান্ড হয়তো পাগল, তাহলে সেই বিয়েটা আর কন্টিনিউ করা যাবে না। সিতে বলছে যে কোনো রকম যদি ফোর্স বা ফ্রড করে যদি বিয়ে হয়ে থাকে তবেও সেই বিয়েটা আর রাখা আর পসিবল না। চারে বলছে যদি কোনো মেয়ে আগেই প্রেগনেন্ট থাকে, তার নতুন হাজব্যান্ড সে হয়তো জানে না যে মেয়েটা প্রেগনেন্ট, বিয়ের পরে দেখা যাচ্ছে 2-3 মাস পর বোঝা যাচ্ছে যে মেয়েটা আগেই প্রেগনেন্ট হয়ে গেছিল, তবেও সেই বিয়েটা আর রাখা যায় না। সেকশন 12(2)(a) তে বলছে লিমিটেশনস অন পিটিশনস আন্ডার ক্লজ সি, যদি অ্যালুমিনেটের কারণে ফোর্স বা ফ্রড ক্লজ সি ও সাবসেকশন 1, তবে আদালত পিটিশন গ্রহণ করবে না যদি একে বলছে সময়ের সীমা অতিক্রম করে। দেখা যাচ্ছে যে ফোর্স বন্ধ হওয়ার বা ফ্রড ধরা পড়ার 1 বছরের বেশি সময় পরে পিটিশন দায়ের করা হচ্ছে, মানে তুমি ধরো হাজব্যান্ড কোনো একটা মেয়েকে ফোর্স করে বা ফ্রড করে চিটিং করে বিয়ে করে নিল, এবার বিয়ে করার মধ্যে 1 বছর কেটে যাচ্ছে, 1 বছরে দেখা যাচ্ছে মেয়েটার কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিক চলছিল, ঠিক আছে। এবার 1 বছর পর গিয়ে মেয়েটা বলছে যে না না আমার এই স্বামী চাই না, এই স্বামী তো আমাকে চিটিং করে বিয়ে করেছে বা আমাকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করেছে, তবে কোর্ট আর কিন্তু তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে না, কারণ সে বলবে যে 1 বছরের মধ্যে তাহলে তুমি পিটিশন ফাইল করোনি কেন। 2 বলছে ফুল কনসেন্ট দিয়ে একসাথে থাকা, ফোর্স বন্ধ হওয়ার বা ফ্রড ধরা পড়ার পরে পিটিশনের স্বেচ্ছায় রেসপন্ডেন্টের সাথে স্বামী স্ত্রী হিসেবে একসাথে বসবাস করেছে। বিতে বলছে অন দ্য গ্রাউন্ড স্পেসিফাইড ইন ক্লজ ডি অফ সাবসেকশনস 1 shall be entertained unless the court is satisfied that the petitioner was at the time of the marriage ignorant of the facts alleged. 12 subsection 2 clause B তে বলছে conditions for petitions under clause D, যদি অ্যালুমিনেটের কারণে ক্লজ ডি বিয়ের সময় রেসপন্ডেন্ট অন্য কারোর সন্তান সম্ভাব্য, তবে আদালত পিটিশন গ্রহণ করবে শুধুমাত্র যদি পিটিশনার বিয়ের সময় এই তথ্য সম্পর্কে অজ্ঞ ছিল, মানে যে পিটিশন করছে, মানে হাজব্যান্ড যে পিটিশন করছে যে আমি জানতামই না আমার বউ আগেই থেকেই প্রেগনেন্ট, তবে সেই পিটিশনটা গ্রহণযোগ্য হবে। 2 বলছে দ্যাট প্রসিডিং হ্যাভ বিন ইনস্টিটিউট ইন দ্য কেস অফ ম্যারেজ solemnized before the commencement of this act within 1 year of such commencement and in the case of a marriage solemnized after such commencement within 1 year from the date of the marriage end। সময়ের মধ্যে মামলা দায়ের জন্য যদি বিয়ে এই আইন কার্যকর হওয়ার আগে হয়েছে, অ্যাক্ট শুরু হওয়ার আগে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। যদি বিয়ে এই আইনের কার্যকর হওয়ার পরে হয়েছে, বিয়ের তারিখ থেকে 1 বছরের মধ্যে মামলা করতে হবে, ঠিক, মানে মোট কথা তোমাকে 1 বছরের মধ্যে পিটিশন করতে হবে। 3 বলছে দ্যাট মেটেরিয়াল ইন্টারকোর্স উইথ দ্য কনসেন্ট অফ দ্য পিটিশনার হ্যাজ নট টেকেন প্লেস সিন্স দ্য ডিসকভারি বাই দ্য পিটিশনার অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য সেইড গ্রাউন্ড। কি বলছে মিলনের অনুপস্থিতি, মানে পিটিশনার যখন থেকে এই তথ্য জেনেছে তারপর থেকে তার সম্মতিতে দাম্পত্য মিলন হয়নি, মানে যখন থেকে হাজব্যান্ড জানতে পেরেছে যে আমার বউ প্রেগনেন্ট, আর এইটা জানার মাত্রই হাজব্যান্ড আর তার বউয়ের সাথে কনসেন্ট নিয়ে মানে স্বেচ্ছায় আর কোনো রকম ভাবে সেক্স করেনি। 13 বলছে ডিভোর্স এনি ম্যারেজ solemnized whether before or after the commencement of this act may on a petition presented by either the husband or the wife be dissolved by a decree of divorce on the ground that the other party 1 বলছে has after the solemnized of the marriage had voluntary sexual intercourse with any person with than his or her spouse। কি বলছে 13(1) বলছে ডিভোর্সের গ্রাউন্ডস, কি কারণে ডিভোর্স নেওয়া যেতে পারে। যে কোনো বিয়ে আইনি কার্যকর হওয়ার আগে বা পরে স্বামী বা স্ত্রীর পিটিশন দিয়ে ভাঙতে পারেন যদি অপর পক্ষ, ঠিক আছে, এতটুকু কি বলছে যে বিয়ের পরে আইনগতভাবে বিয়ের পরে যদি স্বামী স্ত্রী ডিভোর্স নিতে চায়, তাদের বিয়ে যদি ভাঙতে চায়, তাহলে তারা আদালতে পিটিশন দিয়ে বিয়েটা ভাঙতে পারে, মানে ডিভোর্স নিতে পারে। তাহলে অ্যাডাল্টারি মানে হচ্ছে যে বউ থাকতেও আবার অন্য জায়গায় গিয়ে প্রেম ভালোবাসা করা, তাহলে বিয়ের পরে স্বেচ্ছায় তার স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডাল্টারি। তাহলে এতে বলছে হ্যাজ আফটার দ্য সলেমনাইজেশনস অফ দ্য ম্যারেজ ট্রিটেড দ্য পিটিশনার উইথ ক্রুয়েলটি, তাহলে নিষ্ঠুরতা ভাবে যদি ক্রুয়েলটি করে, মানে বউকে বিয়ে করার পরে দুমদাম ধরে পিটিয়ে দিচ্ছে এরকম কিছু, তাহলে হ্যাজ ডিজার্টেড দ্য পিটিশনার ফর আ কন্টিনিউ
continuous period of not less than 2 years immediately preceding the presentations of the petitioner. তারপরে বলছে desertion মানে পরিত্যাগ করা। তাহলে পিটিশনারকে ক্রমাগত অন্তত 2 বছর একটানা পরিত্যাগ করেছে যা পিটিশন দায়ের আগে হয়েছে। মানে হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করেছে, বিয়ে করার পরে তারপরে হাজব্যান্ড কি করেছে যে বউকে আর ঘরে তুলছে না, বউকে ত্যাগ করে রেখেছে, ছেড়ে এসেছে বাপের বাড়ি, ও আর আনতে যাচ্ছে না। তারপরে হচ্ছে 2 কি বলছে, হ্যাজ এ কজড টু বি আ হিন্দু বাই কনভার্সনস টু আনাদার রিলিজিয়ন। তাহলে ধর্মান্তর করা মানে হিন্দু ধর্মই চেঞ্জ করে নেওয়া, হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে চলে গেছে। তিনি বলছে হ্যাজ বিন ইনক্রিউরেবলি অফ আনসাউন্ড মাইন্ড অর হ্যাজ বিন সাফারিং কন্টিনিউয়াসলি অর intermittently from mental disorder of such a kind and to such an extent that the petitioner cannot responsibly be expected to live with the respondent। মানে মানসিক অসুস্থতা, মেন্টাল ডিসঅর্ডার, নিরাময় অযোগ্য মানসিক অসুস্থতায় আক্রান্ত মানে পাগল সে, ঠিক আছে, অথবা ক্রমাগত বা মাঝে মাঝে এমন মানসিক অসুখে ভুগছে যে হঠাৎ হঠাৎ করে হয়তো তার পাগলামি শুরু হয়ে যাচ্ছে, তাহলেও সেই এরকম একটা ব্যক্তির সাথে ঘর করা সম্ভব না, সে পিটিশন করতে পারে ডিভোর্সের জন্য। এবার পড়ি এক্সপ্লেনেশনস। ইন দিস ক্লজ মেন্টাল ডিসঅর্ডার মানে হচ্ছে নিরাময় অযোগ্য মানসিক অসুস্থায় আক্রান্ত বা ক্রমাগত বা মাঝে মাঝে এমন মানসিক অসুস্থায় ভুগছে যাতে একসাথে থাকা যুক্তিসঙ্গত নয়। এতে কি বলছে, দ্য এক্সপ্রেশনস মেন্টাল ডিসঅর্ডার মিনস মেন্টাল ইলনেস, অ্যারেস্টেড অর ইনকমপ্লিট ডেভেলপমেন্ট অফ মাইন্ড, সাইকোপ্যাথিক ডিসঅর্ডার অর এনি আদার ডিসঅর্ডার অর ডিসএবিলিটি অফ মাইন্ড অ্যান্ড ইনক্লুডস সাইজোফ্রেনিয়া। মেন্টাল ডিসঅর্ডার মানসিক রোগ, অসম্পূর্ণ মানসিক বিকাশ, সাইকোপ্যাথিক ডিসঅর্ডার বা অন্য কোনো মানসিক প্রতিবন্ধকতা যদি থেকে থাকে। বিতে বলছে দ্য এক্সপ্রেশনস সাইকোপ্যাথেটিক ডিসঅর্ডার means a persistent disorder or disability of mind whether or not including subnormality of intelligence which results in abnormally aggressive or seriously irresponsible conduct on the part of the other party and whether or not it requires or is susceptible to medical treatment। তাহলে সাইকোপ্যাথেটিক ডিসঅর্ডারে বলছে স্থায়ী মানসিক অসুস্থতা বা অস্বাভাবিক আগ্রাসী বা দায়িত্বজ্ঞানী আচরণ ঘটায়। চিকিৎসা লাগতেও পারে বা না লাগতে, মানে চিকিৎসা করে ঠিক হতেও পারে বা নাও ঠিক হতে পারে। আচ্ছা 4 আর 5 আমি রেড করে রেখেছি কেন, কারণ এই দুটো যে গ্রাউন্ডস আছে এই দুটোকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, মানে অ্যামেন্ড করে দেওয়া হয়েছে। এই দুটো গ্রাউন্ডসে এখন আর কিন্তু ডিভোর্স নেওয়া যায় না। তো 4 একবার পড়ে নিই। হ্যাজ বিন সাফারিং ফ্রম আ ভাইরুলেন্ট অ্যান্ড ইনকারাফ অফ ল্যাপ্রোসি। ল্যাপ্রোসি মানে কি হচ্ছে গুরুতর ও নিরাময় অযোগ্য কুষ্ঠরোগ আক্রান্ত। তো এখন কি আছে, এখন আমাদের সায়েন্স অনেক অ্যাডভান্স আছে, কারো যদি কুষ্ঠরোগ হয়ে থাকে তাহলে সেটা এখন সুস্থ করা সম্ভব। তাহলে এটা না কোনো রকম মানসিক রোগ, না কোনো রকম তোমার অ্যাডাল্ট্রি ক্রুয়েলটির মতন জিনিস যে ডিভোর্স নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এটা যেহেতু এখন আমাদের সায়েন্স ডেভেলপ করে গেছে, এখন কুষ্ঠরোগ হয়ে যায় ঠিক, তো এই গ্রাউন্ডসটাকে হাটিয়ে দেওয়া হয়েছে যে এই রোগে আর ডিভোর্স নেওয়া চলবে না। 5 কি বলছে, ভেনারেল ডিজিজেস মানে বিন সাফারিং ফ্রম ভেনারেল ডিজিজেস ইন আ কমিউনিকেবল ফর্ম মানে সংক্রামণ যৌন রোগ আক্রান্ত। তো এটাও একটা যৌন রোগ যেটা এখন ওষুধের দ্বারা ঠিক হওয়া সম্ভব। তো এই গ্রাউন্ডেও আর এখন ডিভোর্স নেওয়া হয় না। 6 বলছে হ্যাজ এ রিনিউন্সড দ্য ওয়ার্ল্ড বাই এন্টারিং এনি রিলিজিয়াস অর্ডার। তাহলে ধর্মীয় সন্ন্যাস গ্রহণ করে সংসার ত্যাগ করেছে। এই গ্রাউন্ডসে কিন্তু ডিভোর্স নেওয়া সম্ভব। দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আছে আর হাজব্যান্ডের হঠাৎ করে মনে হলো যে এই সব মোহমায়া মিথ্যে, আমি যাবো সন্ন্যাসে, এই বলে সে স্ত্রীকে ছেড়ে সন্ন্যাস হয়ে চলে গেল। তাহলে তারপরে তার বউ কি করবে, পাথরি বাড়ি বসে তাও দেবে, ও বলবে যে না না তাহলে আমাকে ডিভোর্সই করিয়ে দাও যাতে আমি অন্য কাউকে বিয়ে করি। তো এই গ্রাউন্ডে ডিভোর্স নেওয়া সম্ভব। 6 বলছে হ্যাজ নট বিন হিয়ার্ড অফ অ্যাজ বিং অ্যালাইভ ফর আ পিরিয়ড অফ 7 years or more by those persons who would naturally have heard of it had that party been alive। কি বলছে, নট
হিয়ার লাইভ, মানে যে যতক্ষণ না শুনছে যে ও বেঁচে আছে, দেখা যাচ্ছে যে টানা 7 বছর বা তার বেশি সময় ধরে জীবিত অবস্থায় শোনা যায়নি এমন একটা ব্যক্তি, যদিও স্বাভাবিকভাবে খবর পাওয়া যেত। ঠিক আছে, মানে দেখা যাচ্ছে যে কেউ কোনো জায়গায় হয়তো কাজে গেছে, ঠিক আছে, দূরে কোথাও কাজে গেছে বা কোনো জাহাজের কাজে গেছে। এবার এরকম হয় যে অনেকে ফেসে যায়, অনেকে আর রিটার্ন আসতে পারে না, যারা কয়লার খনিতে কাজ করে তারাও আর হারিয়ে যায়, আসতে পারে না ফেরত। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড কোথাও কাজে টাজে গেছে বা কিছু হয়েছে, 7 বছর ধরে সে আর বাড়ি ফেরেনি, বা এরকম শোনাও যাচ্ছে না যে কোনো বন্ধু বান্ধব বা যার চ্যানেল ধরে গিয়েছে তার থেকে শোনাও যাচ্ছে না যে সে আদৌ বেঁচে আছে কি মারা গেছে। আর সে 7 বছর কন্টিনিউ 7 ইয়ার্স চলে গেছে। তাহলে তার বউ আর কি করবে তখন? এই একটা লাইনে যে সে ডিভোর্স নিয়ে অন্য কারোর সাথে আবার করে ঘর সংসার করতে পারবে। ঠিক আছে, মানে সে তার জন্য পুরো 7 বছর হয়ে গেছে অলরেডি, আর তারপরেও পুরো এন্ড অফ দ্য লাইফ অবধি সে আর ওয়েট করবে না। এবার পড়ি এক্সপ্লেনেশনস। ইন দিস সাবসেকশনস দ্য এক্সপ্রেশনস desertions mean the desertions of the petitioner by the other party to the marriage without reasonable cause and without the consent or against the wish of such party, and includes the willful neglect of the petitioner by the other party to the marriage and its grammatical variations and cognate expressions shall be construed accordingly. 1 এতে বলছে either party of marriage whether solemnized before or after the commencement of this act may also present a petition for the dissolution of the marriage by a decree of divorce on the ground. এক্সপ্লেনেশনে কি বলছে? ডিজার্শনের অর্থ, তাহলে ডিজার্শন মানে হচ্ছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্বামী স্ত্রী অন্যজনকে পরিত্যাগ করছে। ঠিক, মানে কোনো কারণ নেই, কিচ্ছু নেই, হলো যে থাকলো ঝুলা চললো ভুলা বলে বউ চলে গেল। 2 বলছে যে সেই পরিত্যাগ করা হয়েছে অন্যজনের সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে। এবার আমি চাচ্ছি যে আমি আমার বউকে রাখবো, বউ চাচ্ছে না, বউয়ের কম বয়স, বউয়ের এখন মন উড়ু, বউ ভাবছে আমি হিরোইন হব, তো বউ কারণ ছাড়াই স্বামীকে ছেড়ে দিল। এবার দেখা যাচ্ছে যে স্বামী না অ্যাডাল্ট্রি করছে, না ক্রুয়েলটি করছে, না স্বামী পাগল, আর না স্বামীর অন্য কোনো নেশা আছে, কিচ্ছু না। স্বামী দিব্য ভালো সুস্থ একদম ম্যাচিওর স্বামী, কিন্তু বউ যেহেতু একদম অন্যমনস্ক, ছোট দিমাগ, ভাবছে যে আমি এখন উড়বো, হিরোইন হব, শুধু বিয়ে করে কুড়ুল মেরে নিলাম নিজের পায়ে, তো বউ এখন ভাবছে যে আমি চললাম, তো বউ স্বামীকে ছেড়ে চলে আসে। 3 কি বলছে? এর মধ্যে উইলফুল নেগলেক্ট মানে ইচ্ছাকৃতভাবে অবহেলা। এবার অবহেলা ও অন্তর্ভুক্ত, মানে বউ এখন কি করছে? স্বামীকে আর ভালোবাসছে না, স্বামীর আর চিন্তা করছে না, স্বামী খেয়েছে না খেয়েছে, চান করেছে না করেছে কিচ্ছু দেখছে না, পুরো টোটালি ইচ্ছাভাবে অবহেলা করে যাচ্ছে, নেগলেক্ট করে যাচ্ছে। তাহলে এইগুলো যে হচ্ছে যে ডেজার্টেড ইত্যাদি একই অর্থে হয়ে দাঁড়ায়। ঠিক, তাহলে এইসব কারণেও কিন্তু ডিভোর্স হতে পারে, স্বামী তার ডিভোর্সের জন্য পিটিশন ফাইল করতে পারে। এবার পড়ি সেকশন 13(1) এতে কি বলছে? জুডিশিয়াল সেপারেশনস। এবার এরা কিন্তু আমি আগেও বলেছি যে জুডিশিয়াল সেপারেশন আর ডিভোর্স একই জিনিস, কিন্তু জুডিশিয়াল সেপারেশনে পার্মানেন্ট ডিভোর্স হয় না, আর ডিভোর্সে কি হয় যে পার্মানেন্ট হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যায়। তাহলে রেস্টিটিউশনের পরে ডিভোর্সে বিয়ে ভাঙার জন্য যে কোনো পক্ষ আবেদন করতে পারে যদি, তাহলে যে কোনো পক্ষ মানে উভয় পক্ষ, মানে হাজব্যান্ড ওয়াইফ কেউ বি ডিভোর্সের জন্য ফাইল করতে পারে। তাহলে 1 বলছে দ্যাট দেয়ার হ্যাজ বিন নো রিজাম্পশনস অফ কোহেবিটেশনস অ্যাজ বিটুইন দ্য পার্টিজ টু দ্য ম্যারেজ ফর আ পিরিয়ড 1 year or upwards after the passing of a decree for judicial separations in a proceedings to which they were parties. তাহলে কি বলছে? 1 বছরের মধ্যে, মানে বিয়ে হয়েছে, আজকে আমার বিয়ে হয়েছে, তাহলে আজকে থেকে নিয়ে শুরু করে পুরো 1 বছরের মধ্যে আমি কিন্তু কোনোভাবে ডিভোর্স ফাইল করতে পারি না। জুডিশিয়াল সেপারেশনের পরে, ঠিক, মানে আমি আমার বউয়ের সাথে ঘর সংসার করে আমার মনে হলো আমি ডিভোর্স নেব, আমি ডিভোর্স ফাইল করলাম। ফাইল করার পরে জজ কি করলো? আমাকে জুডিশিয়াল সেপারেশনে ডাকলো। এবার জুডিশিয়াল সেপারেশনে দেখা যাচ্ছে 1 বছর কেটে গেছে, আর আমি আমার বউয়ের সাথে এই 1 বছরের মধ্যে কোনোভাবে কোহিবিশন করিনি বা এক ছাদের তলায় আর একসাথে থাকিনি, তাহলে কিন্তু ডিভোর্স আমার হতে পারে। 2 বলছে দ্যাট দেয়ার হ্যাজ বিন নো রেস্টিটিউশনস অফ কনজুগাল রাইটস অ্যাজ বিটুইন দ্য পার্টিজ অফ দ্য ম্যারেজ ফর আ পিরিয়ড অফ 1 year of upwards after
after the passing of a decree of restitutions of conjugal rights in a proceedings to which they were parties. তাহলে restitutions of conjugal rights এর কি মানে? restitutions of conjugal rights এর হচ্ছে যে জোর করে ঘর সংসার করা, যারা বিনা কারণ ছেড়ে চলে যায় তাদেরকে কোর্ট বলে যে আবার করে তুমি ঘর সংসার করো। তাহলে আদালত restitutions of conjugal rights ঘোষণা করার পর 1 বছর বা তার বেশি সময় দাম্পত্যদের মধ্যে কোনো দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার হয়নি, ঠিক আছে? মানে বউ ছেড়ে চলে গেছিল, ওই যে আগে বলেছে বউয়ের মনে হচ্ছে যে আমি হিরোইন হব, কিন্তু ফের কোর্ট বললো যে না না তুমি বিয়ে করেছো তো এখন তোমাকে বউ সেজে থাকতে হবে। এবার বউ সেজে থাকার পরেও দেখা যাচ্ছে যে 1 বছর হয়ে গেছে তাদেরকে থেকে, আর তারপরেও তারা কোনো রকম ভাবে যে একটা হাজব্যান্ড ওয়াইফ আচরণ হয় সেটা তাদের মধ্যে নেই, তাও ডিভোর্স হয়ে যাবে। দুয়ে বলছে এ ওয়াইফ মে অলসো প্রেজেন্ট আ পিটিশন ফর দ্য ডিসলিউশন অফ হার ম্যারেজ বাই আ ডিক্রি অফ ডিভোর্স অন দ্য গ্রাউন্ড সেকশন 13(2) গ্রাউন্ডস অফ ডিভোর্স অ্যাভেলেবেল অনলি টু ওয়াইফ। তাহলে সেকশন 32-তে স্পেশালি ওয়াইফদের জন্য একটা এক্সট্রা গ্রাউন্ডস রয়েছে যেটা কিনা শুধু ওয়াইফরা নিতে পারবে, ঠিক। ওয়ানে বলছে ইন দ্য কেস অফ এনি ম্যারেজ solemnized before the commencement of this act that the husband had married again before such a commencement, or that any other wife of the husband married before such commencement was alive at the time of the solemnized of the marriage of the petitioner, provided that in either case the other wife is alive at the time of the presentation of the petition। তাহলে কি বলছে, পূর্বে বিয়ে করা স্ত্রী জীবিত থাকা যদি বিয়েটি এই আইনের কমেন্সমেন্টের আগে হয় এবং স্বামী তখন আরেকজন স্ত্রীকে বিয়ে করেছিল, অথবা স্বামীর আগে বিয়ে করা স্ত্রী জীবিত ছিল বিয়ের সময়, তাহলে শর্ত হচ্ছে অন্য স্ত্রী পিটিশন করার সময়ও জীবিত থাকতে হবে, ঠিক। মানে হচ্ছে যখন স্বামী বিয়ে করছে, ঠিক আছে, মানে এই আইন যখন এসেছে, হিন্দু ম্যারেজ অ্যাক্টটা যখন এসেছে তখন দেখা যাচ্ছে যে স্বামী যাকে বিয়ে করছে সেটা বিয়ে করা ছাড়াও স্বামীর আগে একটা বউ রয়েছে, এবার সেই বউকেও তাহলে জীবিত থাকতে হবে যদি এই পরের বউ যদি পিটিশন করে ডিভোর্সের জন্য। দুয়ে বলছে দ্যাট দ্য হাজব্যান্ড হ্যাজ সিন্স দ্য solemnize অফ দ্য ম্যারেজ বিন গিলটি অফ রেপ, সডমি অর ব্যাস্টাইলিটি। মানে রেপ, সডমি অর ব্যাস্টাইলিটির মানে কি বলছে, বিয়ের পর স্বামী স্ত্রীর প্রতি অন্য কারোর প্রতি রেপ, সডমি বা ব্যাস্টাইলিটি করেছেন। সডমি মানে হচ্ছে অন্য কারোর সাথে হচ্ছে তোমার সেক্সুয়াল রিলেশন স্টার্ট করা, আর ব্যাস্টাইলিটি মানেও হচ্ছে ওই একই টাইপের জিনিস। তাহলে তিনি কি বলছে, দ্যাট ইন আ সুট আন্ডার সেকশন 18 অফ এ হিন্দু ম্যারেজ অ্যাডপশনস অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 or in a proceedings under sections 125 of the Code of Criminal Procedure 1973 or under the corresponding section 488 of the Code of Criminal Procedure 1898, a decree or order as the case may be has been passed against the husband awarding maintenance to the wife notwithstanding that she was a living part, and that since the passing of such decree or order cohabitation between the parties has not been resumed for 1 year or upwards। তাহলে কি বলছে, মেনটেনেন্স ডিক্রি অর্ডার অ্যান্ড নো কোহিবিশন। হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টে 1956-এর সেকশন 18-এ অথবা সিআরপিসির 1973-এর সেকশন 125 বা পুরনো সিআরপিসি 1898-এর সেকশন 488-এর অধীনে স্বামীর বিরুদ্ধে মেনটেনেন্স আদেশ বা ডিক্রি হয়েছে। স্ত্রী আলাদা থাকলেও মেনটেনেন্স পেয়েছেন এবং আদেশ হওয়ার পর 1 বছর বা তার বেশি সময় দাম্পত্যের মধ্যে কোহ্যাবিটেশন হয়নি, মানে কোনো মেলামেশা হয়নি। 4 বলছে দ্যাট হার ম্যারেজ ওয়েদার কনজিউমেটেড অর নট ওয়াজ solemnized before she attained the age of 15 years and she has repudiated the marriage after attaining that age but before attaining the age of 18 years। চাইল্ড ম্যারেজ রেপুডিয়েশনস, বিয়ে কনজিউমেটেড হোক বা না হোক, যদি হয় স্ত্রী 15 বছর কম বয়সে এবং সেই 15 বছর পূর্ণ হওয়ার পর কিন্তু 18 বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে প্রত্যাখ্যান করেছে, ঠিক আছে, মানে পুরনো 15 বছর বয়সে মেয়ে বিয়ে করেছে, বিয়ে করার পর 18 হতে না হতেই মেয়ের মনে হচ্ছে যে না এই ছেলে ভালো না, এই ছেলে গাঁজা খাচ্ছে, এই ছেলে বিড়ি টানছে, আমি এর সাথে ঘর করতে পারবো না, তাহলে সেটা আর বিয়ে মানা হবে না, সেটা আগেই ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এবার
এবার পড়ি explanations. This clause applies whether the marriage was solemnized before or after the commencement of the Marriage Laws Amendment Act 1976. এর মানে হলো যে ধারার অধীনে এই এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এক্ষেত্রে সেকশন 13B এর নির্দিষ্ট ক্লজেস সেটি পূর্বে বা পরে করা যে কোনো বিয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে, অর্থাৎ আইনটি কার্যকর হওয়ার আগেও যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রেও স্ত্রী এই গ্রাউন্ডসের ভিত্তিতে ডিভোর্স চাইতে পারে। মানে কি? মানে হচ্ছে যে আমাদের দেশে কি বলা হয় যে যদি আজকে কোনো নিয়ম বেরিয়েছে তাহলে সেই নিয়মটা আজকে থেকে আপকামিং ডেজ যা আসছে সেই অবধি মানা হবে, ঠিক আছে? মানে আগে যতক্ষণ না নিয়মটা আর চেঞ্জ হচ্ছে ততক্ষণ মানা হবে, কিন্তু ওই নিয়মটা যেদিন এসেছে তার পেছনে যেই যত কেস হয়ে থাকুক না কেন তার উপরে লাগু হবে না। কিন্তু একমাত্র এই সেকশনে বলা হচ্ছে যে সেকশন 13-এ সাবক্লজ 2-তে এর যা গ্রাউন্ডস দেওয়া রয়েছে এই গ্রাউন্ডস অনুযায়ী যদি এরকম বিলটা যেই দিন এসেছে তার আগেও যদি কোনো রকম এরকম কারোর বিয়ে ঘটিত সম্ভব হয়ে থাকে যে এই গ্রাউন্ডসের মধ্যে ফল করছে, তাও এই সেকশনটার ব্যবহার করে সেই ডিভোর্সটা করা সম্ভব হবে। এই সেকশনে সেই পাওয়ারটা দেওয়া রয়েছে। কিন্তু এখন যদিও অনেক দিন হয়ে গেছে এই সেকশনটা এসে, আর আমার মনে হয় না যে এতদিনে দাদু দিদমা কেউ বেঁচে আছে যে এই গ্রাউন্ডসের উপরে মানে দিদমারা নিতে চাবে ডিভোর্স। তো এমনিতেও এটার কোনো আর ভ্যালু নেই, কিন্তু বলা রয়েছে মানে যখন সেকশনটা এসেছিল তখন এটার একটা ভ্যালু ছিল। সেকশন 13A অল্টারনেট রিলিফ ইন ডিভোর্স প্রসিডিংস। তাহলে অল্টারনেট কি আছে দেখে নিই, মানে বিকল্প কি আছে। ইন এনি প্রসিডিংস আন্ডার দিস অ্যাক্ট অন আ পিটিশনস ফর ডিসলিউশনস অফ ম্যারেজ বাই আ ডিক্রি অফ ডিভোর্স এক্সেপ্ট ইন সো ফার অ্যাজ দ্য পিটিশন ইন founded on the grounds mentioned in clauses 2, 4 and 7 of subsections 1 of section 13. The court may, if it consider it just so to do, having regard to the circumstance of the case, pass instead a decree for judicial separation. তাহলে বিকল্প প্রতিকার কি আছে যে বিবাহ বিচ্ছেদের সংক্রান্ত কার্যকর ধারায় এই আইনের অধীনে বিবাহ বিচ্ছেদের ডিক্রির জন্য দায়েরকৃত কোনো মামলায়, তবে যদি মামলাটি ধারা 13 মানে সেকশন 13-এর সাবক্লজ 1-এর ক্লজ 2, 6 এবং 7-এর কারণে ভিত্তি করে দায়ের না করা আদালতে মামলার পরিস্থিতি বিবেচনা করে যদি ন্যায়সঙ্গত মনে করে তবে ডিভোর্সটা বিচ্ছেদের পরিবর্তে বিচ্ছিন্ন মানে জুডিশিয়াল সেপারেশন ডিক্রি প্রদান করতে পারে। সহজ ভাষায় বুঝাই ভাই, আমি নিজেই কিছু বুঝিনি। কি বলছে, যদি কেউ বিবাহ বিচ্ছেদের মামলা করে, ঠিক মানে ডিভোর্সের মামলা করেছে, তবে আদালত কিছু নির্দিষ্ট গুরুত্ব কারণ মানে যেটা বলা রয়েছে সেকশন 13-এর 2, 6 এবং 7-এ এর বাদে অন্য যে কোনো কারণে মামলা চলে, মানে মামলা যদি হয় মানে কেস যদি হয়, চাইলে বিবাহ বিচ্ছেদের পরিবর্তে শুধুমাত্র জুডিশিয়াল সেপারেশনের আদেশ দিতে পারে। মানে কোর্ট কি করবে, কোর্ট আগে দেখবে যে তুমি কি কি গ্রাউন্ডসের উপরে ডিভোর্স চাচ্ছ। এবার দেখা যাচ্ছে সেই গ্রাউন্ডসের মধ্যে তোমার সেকশন 13(1)-এর সাবক্লজ 2, 6 এবং 7 পড়ছে না, তাহলে কোর্ট ভাবে যে এদেরকে আগেই ডাইরেক্ট ডিভোর্স না দিয়ে জুডিশিয়াল সেপারেশনে পাঠায়। এটা বলছে মোট কথা। তারপর হচ্ছে অর্থাৎ দাম্পত্য সম্পর্ক আইনত শেষ হবে না, মানে ফুল অ্যান্ড ফাইনাল ডিভোর্স হয়ে যাবে না, কিন্তু স্বামী স্ত্রী আলাদা থাকবে কিছু সময়ের জন্য। ওকে, লাস্ট পড়ি সেকশন 13B ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট। এতে কি হয়, এতে হাজব্যান্ড ওয়াইফ বলে যে আমাদের আর ভালো লাগছে না, চলো আমরা ডিভোর্স করি। যেরকম হচ্ছে ঋত্বিক রোশন আর ঋত্বিক রোশনের বউ, ওদের দুজনেরই মনে হলো ওদের আর ভালো লাগছে না, তো ঋত্বিক রোশন আলাদা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, ঋত্বিক রোশনের বউ আলাদা স্বামী নিয়ে ঘুরছে। এটা হয় মিউচুয়াল কনসেন্ট। কি বলছে, সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট আ পিটিশনস ফর ডিসলিউশনস অফ ম্যারেজ বাই আ ডিক্রি অফ ডিভোর্স মে বি প্রেজেন্টেড অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট বাই বোথ দ্য পার্টিস to a marriage together, whether such marriages was solemnized before or after the commencement of the Marriage Laws Amendment Act 1976, on the ground that they have been living separately for a period of 1 year or more, that they have not been able to live together, and that they have
মিউচুয়ালি এগ্রিড দ্যাট দ্য ম্যারেজ শুড বি ডিসলভ। কি বলছে, এই আইনের বিধান অনুযায়ী স্বামী ও স্ত্রী উভয়ে একসাথে জেলা আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করতে পারে। বিবাহ ম্যারেজ লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর আগেও বা পরে হোক না কেন, যদি তারা কমপক্ষে 1 বছর বা তার বেশি সময় ধরে আলাদা বসবাস করেছেন, মানে আমি যে আজকে ডিভোর্স করে নিতে যাচ্ছি, আমাকে কিন্তু কোর্ট হুট করে ডিভোর্স দেবে না। কোর্ট আগে এটা দেখবে যে আমরা কত দিন ধরে আলাদা রয়েছি। যদি এরকম হয় যে 1 বছর ধরে আমরা আলাদা রয়েছি, তবে গিয়ে কোর্ট আমাদের অসুবিধাটা বুঝে ডিভোর্স দেবে। কিন্তু আমরা একসাথে রয়েছি, একই ছাদের তলায় রয়েছি, মজা করছি, আর কালকে হঠাৎ করে আমাদের আলাদা আলাদা পার্টনার চলে আসবে বলে কোর্টে গিয়ে বলবো ডিভোর্স দাও, হবে না। তারা একসাথে থাকতে সক্ষম হয়নি এবং তারা পারস্পরিকভাবে সম্মত হয়েছে যে বিবাহ শেষ হওয়া উচিত। ঠিক, মানে দুজনাই হচ্ছে সুস্থ মানুষক, দুজনাই কিন্তু এটা নির্ণয় নিতে পারছে যে আমরা আর একসাথে চলতে পারছি না, আমাদের এখন পিস দরকার, আমাদের এখন অন্য জায়গায় যাওয়া উচিত। তবে কিন্তু তারা একসাথে সম্মতি দিয়ে বিবাহটাকে বিচ্ছেদ করছে, মানে ডিভোর্স নিচ্ছে। দিয়ে কি বলছে, ওয়ান দ্য মোশনস অফ বোথ পার্টিজ মেড নট আর্লিয়ার দ্যান 6 months after the date of the presentations of the petitions referred to in subsections 1 and not later than 18th months after the said date if the petitions is not withdrawn. In the meantime, the court shall, on being satisfied after hearing the parties and after making such inquiry as it thinks fit, that a marriage has been solemnized and that the averments in the petitions are true, pass a decree of divorce declaring the marriage to be dissolved with effect from the date of the decree. কি বলছে, উপধারার 1 বর্ণিত, মানে উপধারায় 1-এ যা লেখা রয়েছে, আবেদন করার কমপক্ষে 6 মাস বা সর্বাধিক 18 মাসের মধ্যে উভয় পক্ষের যৌথ অনুরোধ যদি আবেদন প্রত্যাহার না করা হয়, ঠিক, মানে উভয় পক্ষকে শুনতে হবে, বোথ পার্টিকে কোর্ট শুনবে, প্রয়োজন মতো তদন্ত করবে, মানে ইনভেস্টিগেশনও করবে, এবং সন্তুষ্ট হলে, কোর্ট যদি সন্তুষ্ট হয় যে না সত্যি এরা আলাদা থাকে এবং আলাদা হতে যেতে চায়, এবং সন্তুষ্ট হলে যে বিবাহ হয়েছিল এবং আবেদনে উল্লিখিত তথ্য যদি সত্য, মানে ওরা পিটিশনে যা যা লিখেছে যে আমরা এই কারণে এখন ডিভোর্স চাচ্ছি, তাহলে আদালত কিন্তু ফাইনালি একটা ডিক্রি করে তাদেরকে ডিভোর্স দিয়ে দিতে পারে। সহজ ভাষায় বুঝাই, আবার বোঝাই। সেকশন 13B হলো মিউচুয়াল কনসেন্ট ডিভোর্স। ঠিক, এর ধারায় এখানে স্বামী স্ত্রী উভয়কে একসাথে আবেদন করতে হয়। শর্তগুলো হলো কি কি শর্ত, কমপক্ষে 1 বছর আলাদা থাকতে হবে, মানে আমি যেই দিন ডিভোর্স নিচ্ছি তার আগে থেকে 1 বছর আমাকে আলাদা সেপারেট থাকতে হবে। সেই 1 বছরের মধ্যে না কোনো রকম দেখা, না কোনো রকম কথাবার্তা, আর না কোনো রকম সেক্স রিলেশন রাখা। ঠিক, একসাথে থাকার চেষ্টা ব্যর্থ হয়েছে, মানে আমরা যে একসাথে থাকছি সেটার চেষ্টা ব্যর্থ, মানে আমরা দুজনাই থাকতে পারছি না একসাথে। উভয় পক্ষ চাচ্ছে যে বিবাহ শেষ হোক, মানে আমাদের দুজনকেই যেতে হবে যে না আমরা মিউচুয়ালি ডিভোর্সটা নিয়ে নিই। আবেদন করার পর, মানে যেই দিন আমি পিটিশন দিয়েছি কোর্টকে যে আমরা ডিভোর্স চাই, তার 6 মাস অপেক্ষা করতে হবে। ঠিক, মানে একদম কুলিং পিরিয়ড থাকতে হবে। আর ওই 6 মাসের মধ্যেও কিন্তু আমাদের ওই দেখা সাক্ষাৎ, চ্যাট, চুট, সেক্স এগুলো করলে হবে না, কিন্তু আবেদন করার 18 মাসের মধ্যে শেষ করতে হবে। এবার যেদিন আমি কেস করেছি আমাকে লেগে পড়ে থাকতে হবে কোর্টের কাছে যে ভাই আমাকে ডিভোর্স দাও। কিন্তু আমি যদি পিটিশন ফাইল করে রেখে দিলাম, ডেটের পর ডেট আমি আর আসলাম না, আর এইদিকে দেখা যাচ্ছে পুরো 18 মাস হয়ে গেছে, 1.5 বছর কেটে গেছে, পরে 1.5 বছর পরে আমার আবার মনে পড়লো যে আরে যা আমি তো ডিভোর্সটা নেইনি, এরকম করলে হবে না। এই সময়ের মধ্যে যে কোনো, মানে কোর্টে যেই টাইম ডেট দেবে হিয়ারিংয়ের জন্য, সেই হিয়ারিংয়ে গিয়ে তোমাকে উপস্থিত হতে হবে, তোমাকে গিয়ে বলতে হবে তুমি কেন ডিভোর্স চাচ্ছ। তারপরে বলছে এই সময়ের মধ্যে যে কোনো এক পক্ষ মামলা তুলে নিতে পারে। এবার দেখা যাচ্ছে যে এই যে কেস চলছে এর মধ্যে হুট করে ওয়াইফের মনে হলো যে না, অন্য কোনো লোকের কাছে যাওয়ার থেকে আমার পুরনো স্বামী বেস্ট, তো ও কিন্তু মামলাটা তুলে নিতে পারে যে আমি আর ডিভোর্স চাচ্ছি না, আমি কন্টিনিউ করতে চাচ্ছি। এবার তখন সে কোর্ট বরকে মানাক কি বউ বরকে মানাক, সেটা কোর্ট বা বউয়ের ব্যাপার। নোট, এখানে নোট করতে হবে যে 6 মাসের যে কুলিং পিরিয়ড থাকবে, অনেক ক্ষেত্রে আদালত কমিয়ে দিতে পারে যদি দেখা যায় বিবাহ রাখা কোনো সম্ভব নেই, কোনোভাবে সম্ভাবনা নেই। মানে কি হচ্ছে, যেই দিন আমি কেস ফাইল করেছি, মানে পিটিশন করেছি, এবার কোর্ট 6 মাসের মধ্যে দেখবে, মানে তদন্ত করবে, হিয়ারিং ডেট রাখবে এবং দেখবে যে আমরা থাকতে চাই না চাই কি, আমরা যে গ্রাউন্ডস দিয়েছি যে আমরা কেন থাকতে চাই না, কোর্টকে যে কারণগুলো বলেছি যে আমরা কেন থাকতে চাই না, এবার তার মধ্যে যদি কোর্টের সেই 6 মাস
মাসের মধ্যেই যদি মনে হয় বা তার আগেই যদি মনে হয় যে না এরা সত্যি থাকতে পারবে না, তাহলে কোর্ট কিন্তু আর 18 মাস পর্যন্ত টানবে না। কোর্টে দেখা যাচ্ছে যে একদম তাড়াতাড়ি ফাটাফাট মিউচুয়াল কনসেন্টে ডিভোর্সও দিয়ে দিল। তারপরে বলছে যে মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স সাধারণত কন্টেস্টেড ডিভোর্সের তুলনায় দ্রুত ও কম খরচ হয়। মানে হচ্ছে যে অন্য ডিভোর্সে কি হয়, অন্য ডিভোর্সে এরকম হয় যে দেখা যাচ্ছে যে স্বামী ডিভোর্স দিতে চাচ্ছে না, বউ ডিভোর্স দিতে যাচ্ছে, বা হয়তো কেউ অ্যাডাল্ট্রি ক্রুয়েলটি করছে ওই কারণে ডিভোর্স চাচ্ছে, বা হয়তো পাগল ওই কারণে ডিভোর্স চাচ্ছে, বা হয়তো সেক্স করতে সক্ষম না ওই কারণে ডিভোর্স চাচ্ছে। তো ওই সব কেসে কি হয় যে অনেক টাইম লেগে যায়, মানে অনেক তদন্ত করতে, ইনভেস্টিগেশন করছে, কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে, চাই না চাই এইসব করতে করতে অনেকটা টাইম লাগে। কিন্তু মিউচুয়াল কনসেন্টে ডিভোর্সে কি হয় যে একদম কম খরচে লাগবে, কারণ তোমাকে তো অত সার্চিং, তদন্ত, ইনভেস্টিগেশন করতে তো আর বারবার লয়ার আর পুলিশকে টাকা খাওয়াতে হচ্ছে না। তো সেখানে কি হচ্ছে যে একদম কম খরচও লাগছে, প্লাস তোমরা দুজনা একসাথে এসে কোর্টকে বলছো যে ভাই আমরা থাকতে চাই না, তো এখানে পুরো একদম দুজনার মতামত আছে। তো এই যে মিউচুয়াল কনসেন্ট, এখানে কিন্তু খুব কম টাইম লাগে আর খুব কম খরচে ডিভোর্সটা ফাইনাল হয়ে যায়। আজকের জন্য এতটুকু।